আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির বেগ আবার ক্লাস উপস্থাপন করতেছি। সমতুল্য ভেক্টর অর্থাৎ আমাদের উচ্চতর গণিতের 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমরা ভেক্টর কি সে সম্পর্কে আগে জানি। আমরা জানি যে ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য অর্থাৎ যা কিছুর পরিমাপ নির্ণয় করা যায় তাকে রাশি বলে। এই রাশিগুলো দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে স্কয়ার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যেটা হচ্ছে স্কয়ার হচ্ছে অদিক রাশি যেটার দিক নির্দেশনের প্রয়োজন হয় না, আর ভেক্টর হচ্ছে যার দিক নির্দেশনের প্রয়োজন হয়। অর্থাৎ ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে। যেমন সাধারণভাবে আমি যদি বলি যে আমার থেকে 10 মিটার দূরে একজন দাঁড়িয়ে আছে, আমি কি 10 মিটার যে কোনো দিকে হাঁটলেই তাকে পাবো? না, পাবো না। তাকে পেতে গেলে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে। আমি যদি এখন বলি যে আমার থেকে 10 মিটার পূর্ব দিকে একজন দাঁড়িয়ে আছে, তার মানে আমি 10 মিটার পূর্ব দিকে গেলেই একজনকে পাবো। এই জন্যই ভেক্টর রাশিটা খুবই জরুরি আমাদের জন্য, যে মান ও দিক উভয়টাই গুরুত্বপূর্ণ, তবেই আমরা সঠিক একটা দিক নির্দেশনা পাবো। এখন আসি ভেক্টর রাশি সম্পর্কে জানলাম। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের কি কি লাগে? মান লাগে এবং দিক লাগে, দুইটা বিষয় লাগে এখানে। এটা আমার খেয়াল রাখতে হবে, মান লাগে এবং দিক লাগে, মান ও দিক উভয়ের প্রয়োজন। এরপর আসি যে অবস্থান ভেক্টরটা কি। অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আগে আমরা জেনে নেই। প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমরা যে গ্রাফ অঙ্কন করার সময় একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আঁকি, এই এক্স অক্ষ ওয়াই অক্ষের এই অক্ষগুলোকে আমাদের বলা হয় প্রসঙ্গ কাঠামো। এটা একটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর এই বিন্দুটাকে বলা হবে মূল বিন্দু। এই মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্দেশন করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হবে অবস্থান ভেক্টর। অর্থাৎ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটা ভেক্টর ব্যবহার করা হবে, এটাকে বলা হবে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়ে থাকে তাকে অবস্থান ভেক্টর বলে। এরপরে আসি আমরা যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। যেমন ধরো এই অবস্থানে একটা বস্তু আছে, বি অবস্থানে আরেকটা বস্তু আছে। এই দুইটা বস্তুর অবস্থান যদি এ থেকে বি এর দিকে চিন্তা করি তাহলে এ বি, অর্থাৎ এর দিকটা এ থেকে বি এর দিকে যাচ্ছে। এটা বোঝানোর জন্য আমরা উপরে একটা তীর চিহ্ন দিয়ে লিখব যে এ ভেক্টর বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে। অর্থাৎ আবার অন্য আরেকটা রেখা দিয়ে যদি বুঝাই, যেমন ধরো সি ডি, এখন সি ডি থেকে সি এর দিকে যদি আসে তাহলে আমাদের এই চিহ্নটা এভাবে লিখতে পারি যে ডি থেকে সি এর দিকে যাচ্ছে। ডি থেকে কার দিকে যাচ্ছে? সি এর দিকে যাচ্ছে। অর্থাৎ ভেক্টরের একটা আদি বিন্দু থাকে, প্রত্যেকটা ভেক্টরের একটা আদি বিন্দু থাকে আর একটা প্রান্ত বিন্দু থাকে। যে ভেক্টর যেখান থেকে শুরু হয় সেটাকে বলা হয় আদি বিন্দু, এবং ভেক্টর যেখানে শেষ হয় সেখানে ভেক্টরের প্রান্ত বিন্দু বলা হয়। তাহলে ভেক্টরে আমরা দুটো বিন্দু আছে জানি, সেটা হচ্ছে আদি বিন্দু যেখান থেকে ভেক্টর শুরু হয়, আর একটা কি আছে প্রান্ত বিন্দু যেখানে ভেক্টর গিয়ে শেষ হয়। আচ্ছা, এরপরে আসি আমরা যে শূন্য ভেক্টর। ভেক্টরের মান সম্পর্কে আগে জানি আমরা, যে একটা ভেক্টরের মানকে আমরা কিভাবে প্রকাশ করব। যেমন ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টর এর মান লেখার জন্য আমাকে দুইটা ভেক্টরের দুই দিকে এপাশে একটা খাড়া টান এপাশে একটা খাড়া টান দিয়ে দিব। এটাকে আমরা সাধারণত পরমান বলে থাকি। এই ভেক্টরের মান প্রকাশ করার জন্য দুই দিকে এভাবে দুইটা টান দিয়ে দিব। আচ্ছা, এটা সমান এ বিও লিখতে পারি। অর্থাৎ এখানে কোনো দিক উল্লেখ করা নাই বললেই চলে, শুধু মানটা কত সেই সম্পর্কে জানার জন্য আমরা ভেক্টরের মানটা এভাবে বলতে পারি যে এ থেকে এ বি ভেক্টরকে তার মানকে এভাবে লিখব, অর্থাৎ এ বি আকারে লিখতে পারি এর পরবর্তীতে আমরা। এখন দেখি যে ভেক্টরের মান সম্পর্কে জানলাম। এখন কোনো ভেক্টরের মান যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে?
যদি কোনো ভেক্টরের মান আমরা বের করার পরে দেখি যে কোনো ভেক্টরের মানটা শূন্য হয়ে গেছে, তার মানে এর মান নাই, তাহলে যার মান নাই, যে রাশির মান নাই তার কোনো দিক থাকবে? দিকও থাকবে না। অর্থাৎ যে রাশির মান ও দিক কোনোটাই থাকে না সেটা হচ্ছে শূন্য ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর কি? একক ভেক্টর যে ভেক্টর এর মান 1 একক হয়, অর্থাৎ যার মানটা 1 হয় তাকে আমরা একক ভেক্টর বলি। এটাকে আরেকভাবে বলা যায়, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, এরপরে আসি আমরা দুইটি ভেক্টর সমান হবে কিভাবে। এটা জানার আগে আমাকে জানতে হবে ধারক রেখা কি। দুটি ভেক্টর সমান হয় কিভাবে, বিপরীত হয় কিভাবে, এটা জানার আগে আমাকে জানতে হবে কি ভেক্টরের ধারক রেখা কি। কোন একটি ভেক্টর অসীম সরলরেখার যে অসীম সরলরেখার অংশ হয়ে থাকে সেই অসীম সরলরেখাটাকে বলা হয় ধারক রেখা। অর্থাৎ একটা অসীম রেখা চিন্তা করলাম, এক অসীম সরলরেখা চিন্তা করলাম। এই সরলরেখার ভিতরে এই একটা বিন্দু, এখান থেকে একটা ভেক্টর শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এটা বি বিন্দু যদি হয় তাহলে এ বি একটা ভেক্টর। এই এ বি ভেক্টরটা একটা অসীম রেখার অংশ। ধরলাম যে অসীম রেখাটা হচ্ছে সি ডি, সিডি রেখাটা অসীম, এই প্রান্তটা অসীম, ওই প্রান্ত অসীম। এই অসীম সরলরেখাটার কোনো একটা অংশ হয়ে থাকে, তাহলে এই অসীম সরলরেখাটাকে বলা হবে ধারক রেখা। আবারও বলতেছি, কোনো একটি ভেক্টর যদি অসীম সরলরেখার অংশ হয়ে থাকে তাহলে ওই অসীম সরলরেখাটাকে বলা হবে তার ধারক রেখা। আচ্ছা, এখন ধারক রেখা সম্পর্কে জানলাম। এরপরে আসি দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত। দুটি ভেক্টর কখন সমান হতে পারে? ধরলাম যে এ বি একটা ভেক্টর আর একটা সি ডি ভেক্টর। হ্যাঁ, দুটো ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত ফলো করতে হবে। 1, তাদের মান সমান হতে হবে। 2, তাদের ধারক রেখা একই হতে হবে অথবা সমান্তরাল হতে হবে। ধারক রেখাটা একই অথবা সমান্তরাল হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে তাদের দিক একই হতে হবে। দিক, এই তিনটা বিষয়ের উপর আমরা একটা ভেক্টরকে সমান বলে বিবেচনা করতে পারবো। সর্বপ্রথম যদি লক্ষ্য করি যে মনে করি যে এ আর বি এই দুটার মান দুইটাই সমান, এই দুটার মান মানে পরিমাণ দুইটাই সমান, তাহলে প্রথম শর্ত আমাদের পূরণ হয়ে যাবে। এরপরে আসি তাদের ধারক রেখা কি। এই ধারক রেখা মনে করতে হবে যে এই রেখা দুটাকে যদি অসীম পর্যন্ত বর্ধিত করা হয় এই দুটাকে তার ধারক রেখা বলা হবে। এই ধারক রেখা একই হতে হবে। একই ধারক রেখা বলতে বোঝায় যে এবি ভেক্টরটা যে রেখার উপরে আছে সিডি ভেক্টরটাও সেই রেখার উপরেই আছে, তাহলে আমরা বুঝবো যে তাদের ধারক রেখাটা একই। অর্থাৎ এরকম হলেও সমান হতে পারে এবং সমান্তরাল হলেও সমান হতে পারে। সমান্তরাল বলতে বোঝায় দুটার মধ্যে দুটা আলাদা রেখা কিন্তু একইভাবে চলতেছে, এরকম হলেও তাদের সমান হতে পারে। যেহেতু ধারক রেখা দেখা যাচ্ছে একই না, দুটা ভিন্ন রেখা কিন্তু সমান্তরাল, তার মানে এটাকে আমরা সমানের শর্তটা পূরণ করতেছে। এবার আসি দিক দিয়ে, অর্থাৎ দিক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এদের দিকটা কি। দেখা যাচ্ছে এ থেকে বি এর দিকে গেছে, অর্থাৎ এই ভেক্টরটা এ থেকে বি এর দিকে গেছে, ঠিক এই দিকটাও একই দিকে গেছে, তার মানে তাদের দিক দুটাও একই। এখন এই তিনটা শর্ত যখন পূরণ করবে তখন আমরা বলতে পারবো যে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত পূরণ করে। এরপরে আসি যে বিপরীত ভেক্টর কাকে বলে, অর্থাৎ বিপরীত ভেক্টরটা কি। বিপরীত ভেক্টর হচ্ছে যে প্রথম দুইটা শর্ত পালন করতেই হবে, সেটা একই ভেক্টর হোক বা বিপরীত ভেক্টর হোক। বিপরীত ভেক্টরের শুধু দিক নিয়ে একটু আলোচনা করি যে দিকটা কেমন হবে। বিপরীত ভেক্টরের দিকটা ভিন্ন হয়, শুধু তারা মাপ সমান হবে, তাদের সমান্তরাল বা একই ধারক রেখা বিশিষ্ট হবে, কিন্তু তাদের দিকটা পরস্পর বিপরীতমুখী হতে পারে। তাহলে আমরা বলতে পারবো যে এবি ও সিডি
বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর তাহলে দুইটা ভেক্টর বিপরীত হওয়ার জন্য আমাদের দিকগুলো অবশ্যই বিপরীত হতে হবে, বাকি দুইটা শর্ত আগের মতোই মানতে হবে। এরপরে আসি যে ত্রিভুজবিধি। ভেক্টর যোগের ক্ষেত্রে দুইটা ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ এটা সাধারণ নিয়ম অনুসারে আমাদের হয় না, এটার নিয়ম অবশ্যই ত্রিভুজবিধি এবং সামান্তরিক বিধি অনুসরণ করে আমরা ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব। এবার আসি ত্রিভুজবিধিটা কি সে সম্পর্কে ধারণা নিই। ধরো যে এটা একটা ভেক্টর ইউ ভেক্টর, এটা তার আদি বিন্দু, ইউ ভেক্টরের এটা প্রান্ত বিন্দু, এটা আরেকটা ভেক্টর ভি যা ভি এর আদি বিন্দু, একই এটা হচ্ছে ভি এর প্রান্ত বিন্দু। তাহলে ইউ আর ভি আমরা কিভাবে যোগ করব? ইউ আর ভি ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব সেটা ত্রিভুজবিধি অনুসারে আমরা যোগ করব। যদি কোনো ভেক্টরের প্রান্ত বিন্দু অপর কোনো ভেক্টরের আদি বিন্দু হয় তাহলে ওই ভেক্টরদ্বয়ের যোগ প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের প্রান্ত বিন্দু দ্বারা সূচিত হবে, অর্থাৎ ইউ নিচে এই ভেক্টর চিহ্নগুলো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এই দুটার যোগফল তাদের প্রথম ভেক্টর অর্থাৎ ইউ এর আদি বিন্দু এবং ভি এর প্রান্ত বিন্দু দ্বারা সূচিত হবে, অর্থাৎ এই দুটা যোগ করলে আমরা এই বাহুটা পাবো। এই হচ্ছে ত্রিভুজবিধি, অর্থাৎ এটা দিক এই বরাবর হবে। এখন আসি সামান্তরিক বিধি। সামান্তরিক বিধিটা কি? যদি দুইটি ভেক্টর কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি দ্বারা নির্দেশিত হয়, অর্থাৎ এটা সামান্তরিক ধরি, সামান্তরিকের এই বাহু দ্বারা একটা ভেক্টর ধরলাম যে ইউ এবং এই বাহু দ্বারা একটা ভেক্টর ভি নির্দেশ করে, তাহলে এই সামান্তরিকের ওই সন্নিহিত কোণের সাথে যে কর্ণটা থাকবে এই কর্ণটাই এই সামান্তরিকের ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তার মানে দুইটা ভেক্টর যখন পরস্পরকে ক্রস করবে, অর্থাৎ যে বিন্দুতে ক্রস করছে সেই বিন্দুতে যদি একটা সামান্তরিক ওটাকে সন্নিহিত কোণ ধরে সন্নিহিত বাহু ধরে এই ভেক্টর দুটাকে সন্নিহিত বাহু ধরে একটা যদি আমরা সামান্তরিক সম্পূর্ণ করি, এই সামান্তরিকের কর্ণটাই কি হবে? ভেক্টরদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। খেয়াল রাখতে হবে যে বিন্দুটা সন্নিহিত বাহু পাওয়া যাচ্ছে যে বিন্দুতে, ওই বিন্দু দিয়েই ওই কর্ণটাই আমাদের ভেক্টরদ্বয়ের মান লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আরেকটা কর্ণ এটা পাওয়া যাচ্ছে, এটা দিয়ে হবে না, কারণ কি এই সন্নিহিত বাহু দুটা আমাদের ভেক্টর নির্দেশ করেনি, এই সন্নিহিত বাহু দুটাই পরস্পর ভেক্টর নির্দেশ করছে, অর্থাৎ যে বিন্দুতে পাচ্ছি আমরা সেই বিন্দুটাই হবে। আচ্ছা, এবার আসি আমরা যে সামান্তরিক বিধি ত্রিভুজের এই নিয়মগুলো সম্পর্কে আমরা শিখলাম। এখন দেখি ত্রিভুজ বিধি ব্যবহার করে আমরা একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের মাঝে সম্পর্ক বের করব। আমাদের উদাহরণ দিয়ে বলছে এ বি সি ডি একটি সামান্তরিক হলে এসি বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে সেট করলে আমাদের এসি ও বিডি ভেক্টরকে এবি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। আগে চিত্র আঁকি। চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক, আমাদের বলছিল এ বি সি ডি যদি একটি সামান্তরিক হয় এবং এসি বিডি কর্ণদ্বয়, এসি একটা কর্ণ বিডি আরেকটা কর্ণ, এই কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সেট করে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে এ থেকে বি এর দিকে ভেক্টর নির্দেশ করে, এটা এদিকে নির্দেশ করে, এটা এদিকে এই লব্ধির মান এদিকে। এখন এক নম্বর প্রশ্ন
প্রশ্নে বলছে যে এসি ও বিডি ভেক্টরকে এবি বিডি এর মাধ্যমে প্রকাশ করো। দুইটাকে তো একসঙ্গে প্রকাশ করা যায় না, আমরা প্রথমে এসি ভেক্টরটাকে এবি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করব। এখন দেখি এগুলো নিয়ে কোনো ত্রিভুজ চিন্তা করা যায় কি না। এসি বাহু কোনটা? এইটা, এই বাহুটা। আচ্ছা, এবি কোনটা? এইটা। আর এই দুইটা থাক, তাহলে এই দুইটা বাহু নিয়ে আমরা কোনো ত্রিভুজ চিন্তা করতে পারি কি? হ্যাঁ, এই ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ পি সি এর ক্ষেত্রে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি পাবো? ত্রিভুজ বিধিতে মনে রাখতে হবে যে এই দিক থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায় এবং এটা একবারে এখান থেকে এখানে যায়। আমরা ত্রিভুজ বিধিতে পড়ছিলাম যে ঘুরে ঘুরে যদি যায় আর সোজা যদি যায় তাহলে ঘুরে ঘুরে যাওয়ার পথগুলা সোজা পথটা সমান হয়ে যাবে। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারবো এ বি, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, আবার এটা সমান সমান কি লেখা যাবে? এসি লেখা যাবে। এটা এসি এর সমান। এখন দেখি আমাদের প্রকাশ করতে বলছে এবি এবং এডি এর মাধ্যমে। তার মধ্যে এবিটা আমরা পেয়ে গেছি, এবিটা আমরা কি পেয়ে গেছি। এখন বিসিটাকে বানাতে হবে এবি। আচ্ছা, বিসিটা কার সমান একটু দেখি তো। এরা সমান্তরিকের বিপরীত বাহু। বিসি এবং এডি এরা সমান্তরিকের বিপরীত বাহু। আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান্তরাল হয়। তার মানে এই দুইটা রেখার দিক নিয়ে আর আমাদের চিন্তা নাই, এরা পরস্পর সমান্তরাল। এবং আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তার মানে তাদের মানও সমান, দিকও সমান, মানও সমান। তার মানে তারা ভেক্টর দ্বয়ও সমান হবে। আচ্ছা, এখানে উল্লেখ করতে পারো যে এবি সমান্তরাল বিসি এবং এসি সমান এডি সমান বিসি। সুতরাং আমরা যেহেতু সমান এবং সমান্তরাল, সেক্ষেত্রে আমরা বলতে পারি তারা ভেক্টর দ্বয়ও সমান হবে। এডি ভেক্টর আর বিসি ভেক্টরও সমান হবে। সেক্ষেত্রে আমরা বিসির জায়গায় এডি বসাতে পারি। হ্যাঁ, দেখো তো আমাদের এসি ভেক্টরকে এবি এবং এডি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে কিনা? হ্যাঁ, হয়ে গেছে। এরপরে আবার বলছে বিডি কেও এই দুটার মাধ্যমে প্রকাশ করো। বিডি কোনটা? একটু চিন্তা করি যে বিডি রেখা হচ্ছে এটা, এটা বিডি রেখা। আরেকটা রেখা কি? এডি। এডি হচ্ছে এটা, এবি হচ্ছে এটা। তাহলে এই ত্রিভুজটা নিয়ে এবার কাজ করতে হবে আমাকে। আবার ত্রিভুজ এ বি ডি এর জন্য এখানে লিখে দিতে হতো ত্রিভুজ বিধি। এত এর ত্রিভুজ বিধিটা কি পাবো আমরা এখানেও? ত্রিভুজ বিধি একটু যদি খেয়াল করি, এখানে এই দিকে কি চিহ্ন ছিল, তার মানে এ থেকে বি তে গেছে, তারপরে বি থেকে কোথায় গেছে? ডি তে গেছে, আর একবারে গেছে এ থেকে ডি তে। তার মানে এবিটা এবি যোগ বিডি সমান এডি। এবার দেখি আমরা কার মান প্রকাশ করব? বিডি। বিডি, তার মানে বিডিটা থাক, এই এবিটা ওই পাশে নিয়ে যাবে। এবি, এই এবিটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস এ। তাহলে দেখা যাচ্ছে যে এবি এবং এডি এর মাধ্যমে, এবি আর এডি এর মাধ্যমে প্রকাশ করা গেল কাকে? বিডি ভেক্টরকে। তার মানে এটাও হয়ে গেল। এরপরে কি বলছে 2 নম্বর প্রশ্নে? যে 2 নম্বর প্রশ্নে বলছে এবি এডি ভেক্টরকে এসি এবং বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। প্রথমত আমরা এবিটাকে প্রকাশ করি এবিটার মাধ্যমে। একটু চিন্তা করি, এবি রেখা হচ্ছে কোনটা? এই রেখা, এবি রেখা। এর সাথে কাকে প্রকাশ করতে হবে? এসি। এসি রেখা কোনটা? এটা। এসি রেখা হচ্ছে এটা। আর বিডি কোনটা? বিডি হচ্ছে এটা।
আচ্ছা, এই তিনটা বাহু সমন্বয়ে কোনো ত্রিভুজ দেখা যাচ্ছে কি? অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে এই ত্রিভুজ নিয়ে কাজ করলেই আমরা বলতে পারবো। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ বি ও এ ত্রিভুজ বিধি অনুসারে কি পাবো? ত্রিভুজ বিধি অনুসারে আমরা পাই, একটু যদি লক্ষ্য করি, এই তীর চিহ্নটা এদিকে আসছে, এটা এদিকে, এটা এদিকে, তার মানে এ থেকে বি তে গেছে, বি থেকে ও তে গেছে, তার মানে এখানে পাচ্ছি আমরা এ বি প্লাস বি ও। এটা কার সমান হবে? এ ও এর সমান হবে। এখন আমরা এ বি এর মান বের করব। তাহলে এ বিটাকে রাখি, বাকিগুলো পক্ষান্তর করি। এও একটু চিন্তা করি, আমরা যদি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ এ থেকে ও পর্যন্ত রেখাটা এসিটার কি পরিমাপের হয়ে থাকে? অর্ধেক হয়ে থাকে। আবার বলতেছি, এ থেকে ও পর্যন্ত রেখাটা পুরো এসিটার কি অর্ধেক হয়ে থাকে। তার মানে আমরা এর জায়গায় দিতে পারি হাফ এসি মাইনাস। ঠিক অনুরূপভাবে একটু চিন্তা করি বিও, বি থেকে ও এর দিকে যাচ্ছে, কিন্তু বিও রেখাটা পুরো বি ডি এর কি অর্ধেক হয় না? তার মানে এখানে আমরা লিখতে পারি হাফ অফ বিডি। এখন দেখি এবি রেখাটাকে এসি আর বিডি এর মাধ্যমে কি প্রকাশ করা হয়েছে? এসি আর বিডি, এসি বিডি এই দুটোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাকে? এবি রেখাকে। আমাদের প্রমাণটা হয়ে গেছে। এরপরে বলছে যে এডি রেখাকে এবার প্রকাশ করব। আবার একই ভাবে এডি, তাহলে এডি রেখা কোনটা? এই যে এইটা, এ থেকে ডি, এটা কি চিহ্ন এদিকে। তাহলে ওইটা প্রকাশ করার জন্য আমরা কোন ত্রিভুজটা নিব? ঠিক একই ভাবে এই ত্রিভুজটা নিব। তাহলে এখানে ত্রিভুজ বিধিটা কি পাওয়া যায় একটু লক্ষ্য করি। এটা তীর চিহ্ন এদিকে, এটা তীর চিহ্ন এদিকে, আর এটা এদিকে, তার মানে এদিকে ঘুরে ঘুরে যাচ্ছে আর এটা একবারে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এ ও ডি এর ত্রিভুজ বিধি অনুসারে কি পাবো? এ থেকে এডি ইকুয়াল এ থেকে ও, ও থেকে ডি। এখন দেখি এ থেকে ও মানে কি? আমরা এ ও মানে আগে করলাম একটু আগে যে হাফ অফ এস, হাফ এস। আর ওডিটা কি হচ্ছে? ও থেকে ডি এর দিকে যাচ্ছে, এই ওডি রেখাটা কার অর্ধেক? বিসি এর অর্ধেক, হাফ অফ বিডি, বিডি এর অর্ধেক। আমরা এসি এবং বিডি এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি কাকে? এডি রেখাকে। তার মানে এডিটাকে প্রকাশ করলাম এসি আর বিডি এর মাধ্যমে। ঠিক এভাবে আমরা আরো অনেক অঙ্ক করতে পারবো। আমাদের অনুশীলনীতে বেশ কিছু এরকম অঙ্ক আছে। আশা করি প্রত্যেক শিক্ষার্থী এইভাবে আমাদের অনুশীলনী অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আমাদের আজকের ক্লাসে যা যা শিখলাম এগুলো হোমওয়ার্ক করে আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে 2 দিনের মধ্যে জমা দিবে প্রত্যেক শিক্ষার্থী। এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।